আমার চ্যানেলে আপনারা সবথেকে বেশি পছন্দ করেন ইরানি মুভির গল্পগুলো, কারণ ইরানি মুভিগুলো হয় প্রচন্ড বাস্তববাদী, শিক্ষণীয় এবং হৃদয়স্পর্শী। তো আজকের এই ইরানি মুভিটি সেই সব সিনেমার পেছনের গল্পের উপরে নির্মিত। মুভিটির নাম থ্রু দ্য অলিভ ট্রিজ, যেটা তৈরি হয়েছিল 1994 সালে। তো আপনারা মাথায় এটাও রাখবেন, এটা 30 বছর আগের একটি সিনেমা। আসলে এটাকে শুধু একটি সিনেমা বললেও ভুল হবে। কেন বলছি এই কথা, সেটাই সাদামাটা গল্পটি দেখলেই বুঝতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই ভদ্রলোক বলেন, আমার নাম মোহাম্মদ আলী, আমি এই মুভির ডিরেক্টর চরিত্রে অভিনয় করছি। আমি ছাড়া বাকি সকল অভিনেতা এই গ্রামের। এই জায়গাটির নাম কোকার, যেটা রাজধানী তেহরান থেকে 400 কিলোমিটার উত্তরে। গত বছর এক ভয়ঙ্কর ভূমিকম্পে এই গ্রামের অর্ধেকের বেশি মানুষ মারা গিয়েছে। আমরা এখানকার একটি ভাসমান মেয়েদের স্কুলে এসেছি একজন তরুণ অভিনেত্রীর খোঁজে। দৌড়ে সেখানে মোহাম্মদ আলীর সহকারী আসে, আর সে বলে, স্যার একটু তাড়াতাড়ি কি করা যায়, মেয়েদের অনেক ক্ষুধা লেগেছে, আর ওদের বাড়ি এখান থেকে অনেক দূরে। স্কুলের সকল মেয়েরা লাইন করে দাঁড়িয়েছে। দেরি করার জন্য ডিরেক্টর এসে তাদেরকে সরি বলে। ডিরেক্টরের যাদেরকে পছন্দ হচ্ছিল তাদের নাম জিজ্ঞেস করছিল। মেয়েগুলো তাদের নাম বলছিল এক এক করে। এর মধ্যে একটি মেয়ে তার নাম বলে, তার নাম ছিল তাহেরি লাদানিয়া। মোহাম্মদ আলী তার অ্যাসিস্ট্যান্ট মিস শিবাকে বলে, এই মেয়েটির নাম এবং ঠিকানা লিখে রাখুন। মিসেস শিবাকে তাহেরি আবারও তার নাম এবং ঠিকানা বলছিল। এরপর ডিরেক্টর আরো কয়েকটি মেয়েকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু এখানকার বেশিরভাগ মেয়েরই স্থায়ী ঠিকানা নেই, কারণ ভূমিকম্পে তাদের বাড়ি ভেঙে গিয়েছে। এরা বেশিরভাগই তাঁবুতে বিভিন্ন জায়গায় থাকে। মেয়েগুলো খুব উৎসুকভাবে ডিরেক্টরকে ঘিরে রেখেছে। পেছন থেকে তখন একটি মেয়ে জিজ্ঞেস করে, আমাদের ভিডিও করে কি লাভ, টিভিতে তো আমাদের দেখান না। ডিরেক্টর তখন মজা করে বলেন, শুধু কি টিভিতে দেখানোর জন্যই অভিনয় করতে হয়? তিনি এবার সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, তোমরা কি চাও, আমরা কি তোমাদের ভিডিও করব কি করব না? সবাই একসাথে বলে, অবশ্যই করবেন। আর মেয়েরা এটাও বলে, তবে আমাদের ভিডিওটা দেখানোর ব্যবস্থা করতে হবে। আর এর পরের দৃশ্যেই মুভির নাম লেখা ওঠে, থ্রু দ্য অলিভ ট্রিজ। একটি গাড়ি প্রায় ধ্বংসপ্রাপ্ত এই গ্রামের মাঝপথ দিয়ে এগিয়ে চলেছে। গাড়িটি মিসেস শিবা চালাচ্ছিলেন, যিনি কিনা ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট। গাড়িতে রেডিও চলছিল, আর সেখান থেকে আমরা জানতে পারি আজকের দিনটা ছিল 30 মে 1993। পথের মধ্যে একজন লোককে দেখে মিসেস শিবা ব্রেক করেন। ইনিও একজন অভিনেতা আর এই গ্রামেরই বাসিন্দা, আর তিনি পেশায় একজন শিক্ষক। তিনি শুটিং সেটের দিকেই যাচ্ছিলেন, কিন্তু শুটিং এর মিনি বাসটা কিছুটা আগে চলে গিয়েছে। মূলত অনেকদিন ধরেই এই গ্রামে শুটিং চলছে, যেটা কিনা পুরো গ্রামবাসী জানে, এবং তারা সবাই এটা নিয়ে অনেক উৎসুক। আর আপনাদের আমি একটু বুঝিয়ে বলি, এই মুভিটি হচ্ছে অন্য একটি মুভি তৈরির পেছনের গল্প। কিছুটা সামনে এসে মিনি বাসটিকে দেখা যায়। মিস শিবা গাড়ি ব্রেক করেন, লোকটি সেখান থেকে নেমে দৌড়ে যেয়ে বাসে ওঠে, আর মিসেস শিবা চলে যান অন্যদিকে। মূলত মিসেস শিবা অনেক কাজ করেন, শুটিং এর A to Z তিনি সবকিছুই দেখভাল করেন। তিনি একটি বাড়ির সামনে এসে তার গাড়িটা ব্রেক করেন, আর তিনি তাহেরি নামক সেই মেয়েটিকে ডাকতে থাকেন। তিনি তাহেরিকে শুটিং এর জন্য নিতে এসেছেন, কিন্তু তাহেরির বৃদ্ধ দাদি জানায় তাহেরি বাসায় নেই। সকালবেলা বের হয়েছে বান্ধবীর বাসার উদ্দেশ্যে, তার কাছ থেকে নাকি একটি ড্রেস আনতে যাবে। দাদি আপন মনে তার নাতনিকে অনেক বকাঝকা করতে থাকেন। তিনি মিসেস শিবাকে বসতে বলেন। মিসেস শিবা নিচেই বসেন। দাদি মিসেস শিবার উদ্দেশ্যে বলছিলেন, ওর বাবা মা মরে যেয়ে হয়েছে আমার যত জ্বালা। সেই সকালবেলা রান্নার পানি আনতে বলেছি, আমি উপর থেকে নিচে নামতে পারি না, কিন্তু এখনো সেই পানির দেখা নেই। মিসেস শিবা পানির পাত্রটি নিচে দেখতে পান। তিনি কষ্ট করে পানির পাত্রটি উপরে উঠিয়ে দেন। দাদি তাকে ধন্যবাদ দেয়, আর এরই মধ্যে অন্য দিক থেকে তাহেরি চলে আসে। মিসেস শিবা বলেন, তোমার এতক্ষণে আসার সময় হলো? তাহেরি বলে, আমি আমার বান্ধবীর কাছে একটি ড্রেস আনতে গিয়েছিলাম। মিসেস শিবা ড্রেসটি দেখতে চান। তাহেরি তার ব্যাগ থেকে ড্রেসটি বের করে। মিসেস শিবা এটা দেখে তাকে ঝাড়ি দেয়। তিনি বলেন, তুমি তো গ্রাম্যমের চরিত্রে অভিনয় করছো, এত সুন্দর ড্রেস তো তোমার পরার দরকার নেই। তাহেরি ছিল আসলে একটু ঘাটতারা টাইপের মেয়ে। সে বলে, ম্যাম আমার বান্ধবী বলেছে এই ড্রেসটা আমাকে অনেক সুন্দর লাগে। তাহেরি ঘরের মধ্যে যেয়ে সেই ড্রেসটি পরতে থাকে। মিসেস শিবা তাহেরির ঘরে যান, আর তাকে বলে, তোমাকে এই ড্রেসটা অনেক সুন্দর লাগছে, কিন্তু চরিত্রের প্রয়োজনে তুমি এই ড্রেসটি পরতে পারবে না, আর এটাই ফাইনাল। তুমি রেডি হয়ে থেকো, আমি সময় মতো এসে তোমাকে নিয়ে যাব। এটা বলে মিসেস তাহেরি তার গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়েন। মিসেস শিবার গাড়ি দেখে কিছু বাচ্চা তাকে দূর থেকে ডাক দেয়। গ্রামের এখন প্রায় সবাই গাড়িটি চেনে। তিনি গাড়িটি কিছুটা ব্যাক করেন। বাচ্চাটির হাতে একটি ফুলদানি ছিল। মিসেস শিবাই দায়িত্ব দিয়েছিলেন এই ফুলদানি ম্যানেজ করার। মিসেস শিবা জিজ্ঞেস করেন, মাত্র একটি ফুলদানি এনেছো? বাচ্চাটি বলে, না, দুটি এনেছি, আরেকটি আমার বন্ধু নিয়ে আসছে। তিনি ফুল গাছ দুটো গাড়ির পেছনে রেখে দিতে বলেন, আর তিনি বাচ্চা দুটোকে বলে, আমি তোমাদের স্কুলে আগিয়ে দেই।
বলতেই বাচ্চা দুটো জানায়, ম্যাম আমাদের স্কুল খুব কাছেই, 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাব, আপনি চলে যান। মিসেস শিবা আবারও গাড়ি চালাতে থাকেন। যাবার পথে সেই খোলা আকাশের নিচের স্কুলটি দেখা যায়। দৃশ্য পরিবর্তন হয়। আজকের মতো শুটিং এর কাজ শুরু হয়েছে। একটি সিন শুট করা হচ্ছিল। একটি লোক নিচে দাঁড়িয়েছিল আর একটি ছেলে কাঁধে একটি বস্তা নিয়ে উপরে ওঠে। ছেলেটির কাজ ছিল উপরে উঠে তার সদ্য বিবাহিত ওয়াইফকে সালাম দেওয়া আর তারপর কিছু ডায়লগ বলা, কিন্তু ছেলেটি সালাম দেওয়ার পরে চুপ হয়ে যাচ্ছিল। তাই ডিরেক্টর বারবারই কাট বলছিল। ডিরেক্টর দূর থেকে বলতে থাকেন যে এরপরে কি বলতে হবে, কিন্তু ওই ছেলেটি একই সিন বারবার চেষ্টা করতে থাকে আর সে ওই একটি জায়গায় যেয়ে আটকে যায়। অনেকগুলো ব্যর্থ চেষ্টার পরে ছেলেটি পরিচালককে ডাক দেয়। পরিচালক তার কাছে গেলে ছেলেটি তাকে বলে, আমি এটা করতে পারবো না, আমি বারবার তোতলাচ্ছি। পরিচালক মোহাম্মদ আলী বলেন, তুমি তো এতক্ষণ ঠিকই কথা বলছিলে। ছেলেটি বলে, আমি আসলে মেয়েদের সাথে কথা বলতে গেলে তোতলাই, স্বাভাবিকভাবে কথা বলতে পারি না। পরিচালক ছেলেটিকে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। তিনি মিসেস শিবাকে ডাক দিয়ে বলেন, ছেলেটিকে তার বাসায় পৌঁছে দিয়ে আসুন। মিসেস শিবা ছেলেটিকে নিয়ে গাড়িতে ওঠেন। তখন পেছন থেকে পরিচালক তাকে আবারও ডাক দেয় আর বলে, আসার সময় আমাদের ক্যাম্প থেকে হোসেনকে নিয়ে আসবেন আর আসার সময় ওকে এই ডায়লগগুলো রিহার্সাল করাবেন। মিসেস শিবা সেখান থেকে চলে যান। পরিচালক খুবই বোর হচ্ছিলেন। তিনি শুটিং দেখতে আসা বাচ্চাগুলোর কাছে যান আর তাদের সাথে খুব অল্প সময় বন্ধুত্ব করে তোলেন। তিনি নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে থাকেন বাচ্চাগুলোকে। বাচ্চাগুলো খুব আগ্রহ নিয়ে পরিচালকের সকল প্রশ্নের উত্তর দিচ্ছিল। অন্যদিকে আমরা মিসেস শিবাকে দেখতে পাই। তিনি হোসেনকে নিয়ে শুটিং স্পটে ফিরছিলেন। তিনি হোসেনকে বারবার রিহার্সাল করাচ্ছিলেন আর বলছিলেন, তোমার সবকিছু মনে আছে তো? হোসেনও প্র্যাকটিস করছিল। সবকিছু একদম ঠিকঠাক। পথের মধ্যে কনস্ট্রাকশনের কাজ চলে। মিসেস শিবারা ওই পথ দিয়ে যেতে পারেন না। তিনি কিছুক্ষণ ঝগড়া করেন ওই লোকগুলোর সাথে। তারপর বাধ্য হয়ে তিনি তার গাড়িটি ঘুরিয়ে নেন আর অন্য পথ দিয়ে তিনি শুটিং স্পটের দিকে যেতে থাকেন। হোসেন সহ গাড়িটি স্পটে পৌঁছে যায় আর এরা তো সবাই হোসেনকে আগে থেকেই চেনে, কারণ হোসেন এই গ্রামেরই ছেলে আর সেই শুটিং ইউনিটের লোকদের সহযোগী হিসেবে ক্যাম্পেই কাজ করে। হোসেন খুব দ্রুত রেডি হয়ে শুটিং এর জন্য একদম প্রস্তুত। আবার সেই একই দৃশ্য। হোসেন একটি বস্তা নিয়ে উপরে ওঠে আর সে তার ওয়াইফকে সালাম দেয়, কিন্তু এবার সমস্যাটা ঘটে অন্য। এবার হোসেনের সালামের উত্তর তাহেরি নামক সেই মেয়েটি দিচ্ছিল না। পরিচালক কয়েকবার চেষ্টা করেন, কিন্তু প্রত্যেকবারই ফলাফল এক। তখন হোসেন পরিচালককে বলে, উনি আমার কোনো কথারই কোনো উত্তর দিচ্ছেন না। দৃশ্য পরিবর্তন হয়। পরিচালক হোসেনকে নিয়ে আলাদাভাবে গাড়িতে করে বেরিয়েছেন। পরিচালক হঠাৎই হোসেনকে বলেন, এবার আমাকে বলো তোমার আর ওই মেয়েটির মধ্যে কি চলছে। হোসেন কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর সে আস্তে আস্তে সবকিছু বলতে শুরু করে, আমি একসময় রাজমিস্ত্রির কাজ করতাম, তো এই মেয়েটির বাসার অপোজিটেই আমি একদিন কাজ করছিলাম। মেয়েটি আমার কিছুটা সামনেই বসা ছিল। সে বই পড়ছিল। আমার ওকে দেখে মনে হচ্ছিল আমি যেমন মেয়েকে বিয়ে করতে চাই ও ঠিক তেমনই একটি মেয়ে। তো কাজের বিরতিতে আমার মেয়েটির মায়ের সাথে দেখা হয়। আমি সরাসরি তার কাছে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দেই, কিন্তু মেয়েটির মা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছিল। পরিচালক জিজ্ঞেস করেন, কেন? হোসেন বলে, আমি হয়তো তার যোগ্য ছিলাম না। আমি সামান্য রাজের কাজ করতাম, আমার কোনো ঘর বাড়িও নেই, তাছাড়া আমি অশিক্ষিত, কিন্তু আমি তাকে বুঝিয়েছিলাম আমি আপনার মেয়েকে সর্বোচ্চ সুখী রাখার চেষ্টা করব। পরিচালক জিজ্ঞেস করেন, তারপর কি হলো? হোসেন বলে, পরদিন যখন আমি কাজে যাই তখন আমি জানতে পারি আমার কাজটা সেখানে নেই। ওই মেয়েটির বাবা মা আমি যেখানে কাজ করতাম সেখানে বলে আমাকে কাজ থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করে। আমি ওই দিন মনে মনে অনেক কষ্ট পেয়েছিলাম। ওই দিন রাতেই ভূমিকম্প আঘাত আনে আমাদের এলাকায়। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। ওই ভূমিকম্পে তাহেরির বাবা মা মারা যান। 3 দিন পর আমি কবরস্থানে যাই, কিন্তু এত মানুষের ভিড় ছিল আমি আর তাহেরিকে দেখতে পাই না। এরপরে কবরস্থানে যাই 7ম দিনে। সেদিন আমি তাহেরিকে দেখতে পাই তার বাবা মায়ের কবরের পাশে। তার সাথে তার দাদিও ছিল, কিন্তু ওই দিন আমি কবর জিয়ারত শেষ করার আগেই তারা সেখান থেকে চলে গিয়েছিল। আমি ওই দিন তাহেরির মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, এখন আপনি বুঝতে পারছেন যে পৃথিবী কতটা নিষ্ঠুর। এখানে ঘর বাড়ি অর্থ সম্পদ কোনো কিছুর মূল্য নেই। আমরা মানুষ সবাই সমান, কিন্তু ওই দিন আপনি আমাকে অনেক অপমান করেছিলেন। যেদিন ভূমিকম্প হয় আমি ভেবেছিলাম হয়তো আমার মনের কষ্টেই ভূমিকম্প হয়েছে। হোসেনের চোখের কোণে পানি। সে পরিচালককে আক্ষেপ করে বলছিল, আমার বয়স যখন 11 বছর তখন থেকে আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করি। পরিচালক জিজ্ঞেস করেন, তুমি কি কাজ করতে? হোসেন বলে, আমি একজন রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতাম, মাটি কাটতাম, ইট ভাঙতাম। এরপরে হোসেন শেষ যেদিন তাহেরিকে দেখেছিল সেই দিনের ঘটনা বর্ণনা করে। তাহেরি তার দাদির সাথে কবরস্থানে গিয়েছিল। হোসেনও তাদের ফলো করতে করতে সেখানে গিয়েছিল। হোসেনকে দেখেই দাদি তাহেরিকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর দাদি যখন বাড়িতে ফিরছিলেন হোসেন সেদিন আবারও দাদির কাছে তাহেরির জন্য বিয়ের প্রস্তাব দেয়। দাদি সেদিন বলেছিলেন, তুমি শুধু শুধু তোমার সময় নষ্ট করছো। তোমার মতো ঘরহীন অশিক্ষিত এতিম ছেলের কাছে আমাদের মেয়ে বিয়ে দিব না। হোসেন বলেছিল, এখন তো আপনাদেরও ঘর নেই, আপনারা আর আমরা তো এখন সমানই। দাদি অনেক অপমান করেছিল হোসেনকে। হোসেন মনে মনে অনেক কষ্ট পেয়েছিল। সে ভেবেছিল আর কখনই হয়তো সে তাহেরির সামনে যাবে না। ঘটনা বর্তমানে চলে আসে। পরিচালক তার গাড়িটা দাঁড় করান, কারণ মিসেস শিবার গাড়ি তার পাশে এসে থামে। তার গাড়িতে তাহেরি নামক সেই মেয়েটি ছিল। মিসেস
মিসেস শিবা তাকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তিনি পরিচালককে বলেন, কাল থেকে কি ওই মেয়েটিকে নিয়ে আসবো? পরিচালক বলেন, কোন মেয়েটি? মিসেস শিবা ইশারায় বোঝান। পরে পরিচালক মিসেস শিবাকে বুঝিয়ে বলেন, দেখুন প্রত্যেকদিন তো আমরা অভিনেতা চেঞ্জ করতে পারবো না, ওদেরকে একটু সময় দিন। এরপরে মিসেস শিবার গাড়ি চলে যায় তাহিরের বাড়ির দিকে, আর পরিচালক হোসেনকে নিয়ে ক্যাম্পে ফিরে আসেন। পরিচালক ক্যাম্পে থাকা বয়স্ক বাবুর্চিকে সালাম দেন। তিনি এই গ্রামেরই লোক, আর তিনি এখন এই শুটিং ইউনিটের সবার জন্য রান্না করেন। পরিচালক আর বাবুর্চি দুই বয়স্ক লোক মিলে গল্প করছিলেন আর অনেক হাসাহাসি করছিলেন। অন্যদিকে হোসেন তার কাজগুলো করছিল। সে সকল আধোয়া থালা বাসনগুলো ধুয়ে ফেলছিল। মূলত হোসেন এই ক্যাম্পে এইসব কাজই করে। কিছুক্ষণের মধ্যে মিসেস শিবা ক্যাম্পে ফিরে আসেন। তিনি এসে পরিচালককে জানায়, আমি মেয়েটিকে কোনোভাবে ম্যানেজ করেছি, সে কাল থেকে শুটিংয়ে আসবে। হোসেন ওই কথাগুলো দূর থেকে শুনতে পায়। পরদিন খুব ভোরবেলা হোসেন তাঁবুর বাইরেই ঘুমাচ্ছিল। মিসেস শিবা শুটিং ইউনিটের সবাইকে জাগাচ্ছিলেন। তিনি প্রথম এসেছেন হোসেনের কাছে। বাবুর্চি অনেক আগেই উঠে গিয়েছেন। তিনি সবার জন্য চা বানাচ্ছেন। মিসেস শিবা এবার হোসেনকে রেখে বাকি সবাইকে ওঠাতে শুরু করেন। জায়গাটি ছিল একটি পাহাড়ের ঢালে। পরিচালক অনেক আগেই ঘুম থেকে উঠে গিয়েছেন। তিনি এই সুন্দর সকালকে উপভোগ করছিলেন। কিছুক্ষণের মধ্যে ক্যাম্পের সবাই উঠে যায়, আর পুরো একটি কর্মব্যস্ত দিন শুরু হয়ে যায়। মিনি বাস আর গাড়ি প্রস্তুত সবাইকে শুটিং স্পটে নিয়ে যাওয়ার জন্য। হোসেন মিসেস শিবার গাড়ির পেছনে বসেছে। তার সাথে এবার পরিচালকও বসেছেন। পরিচালক হোসেনের মুখের দিকে তাকিয়ে বলেন, হোসেন তোমার কি কিছু হয়েছে? তোমার মুখটা একদম শুকনো লাগছে। হোসেন মাথা নিচু করে বলে, না তেমন কিছু হয়নি। পরিচালক বলেন, শুনলাম কাল রাতে তোমার নাকি ভালো ঘুম হয়নি। হোসেন বলে, গত রাতে আমার ঘুম আসছিল না। পরিচালক বলেন, হোসেন তোমার মন খারাপ, এটা আমি নিশ্চিত। এখন তুমি আমাকে বলো যে তোমার কি হয়েছে। হোসেন মন খারাপ করে বলে, গতকাল আমি মিস তাহেরিকে 3 বার সালাম দিয়েছি, তিনি আমার একটি সালামের উত্তর দেননি। আমি কি এতটাই খারাপ যে আমি সালামের উত্তর পাবো না? পরিচালক বলেন, ভুলটা তোমার। মানুষকে একবার সালাম দেওয়ার নিয়ম, যদি সে উত্তর না দেয় তাহলে আর সালাম দিতে নেই। হোসেন বলে, তাহলে আপনি তো আমাকে শুটিং এ সালাম দিতে বলেছিলেন। পরিচালক বলেন, আমি তোমাকে একবার সালাম দিতে বলেছি, 3 বার নয়। হোসেন বলে, আমি আর তাকে কখনোই সালাম দিব না। হোসেন জিজ্ঞেস করে, আজকে মিস তাহেরি আসবেন? পরিচালক বলেন, জানি না। এরই মধ্যে পরিচালক মিসেস শিবাকে গাড়ি দাঁড় করাতে বলেন, কারণ পথের মধ্যে কিছু বাচ্চার মহিলা অপেক্ষা করছিল। তারা সবাই দৌড়ে এসে গাড়িতে ওঠে। এরা সবাই শহরে গিয়েছিল আর পায়ে হেঁটেই বাড়ি ফিরছিল। পরিচালক সেদে সেদেই তাদের সাথে কথা বলছিলেন আর তাদের খোঁজ খবর নিচ্ছিলেন। পরিচালক কথার এক পর্যায়ে সামনে বসে থাকা মহিলাটিকে জিজ্ঞেস করে, আপনার মেয়ে কি আমাদের সিনেমায় অভিনয় করবে? মহিলাটি বলে, না, ও অভিনয় পারে না। পাশে বসে থাকা তার মেয়ে খুবই লজ্জা পাচ্ছিল। পরিচালক বলেন, তা আমরা শিখিয়ে নিব, তাতে তো আপনাদের কোনো সমস্যা নেই। পরিচালক মেয়েটির নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটি চুপ করেই থাকে। তখন ব্যাকগ্রাউন্ড থেকে হোসেন তাকে বলে, এখানকার মহিলা এবং মেয়েরা অপরিচিত কাউকে নিজেদের নাম বলে না। পরিচালক তখন কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান। গাড়ি চলতে থাকে ধ্বংসপ্রাপ্ত গ্রামের মাঝপথ দিয়ে। অনেকটা সামনে আসার পরে মহিলারা বলে, আমরা এখানেই নামবো। পরিচালক মিসেস শিবাকে ডাক দিয়ে গাড়ি থামাতে বলেন। মিসেস শিবা গাড়ি থামান। মহিলারা নেমে গেলে পরিচালক মিসেস শিবাকে ওই মহিলাদের ফোন নাম্বার বা ঠিকানা রাখতে বলেন। মিসেস শিবা একজন মহিলাকে ডাক দেন, কিন্তু ওই মহিলাটি জানায় তাদের কোনো ফোন নাম্বার নেই আর তাদের কোনো স্থায়ী ঠিকানাও নেই। আপাতত তারা ওই সামনের অলিভ বাগানে তাঁবু খাটিয়ে থাকছে। মিসেস শিবা বলেন, আপনাদের দরকার হলে কি আমরা এখানে পাবো? মহিলাটি মাথা নেড়ে হ্যাঁ বলে। গাড়ি আবারও চলতে শুরু করে। গাড়ির ভেতর থেকে মিসেস শিবা জিজ্ঞেস করেন, আপনি ওই মহিলাদের ঠিকানা কেন চাইলেন? পরিচালক বলেন, ওই মহিলাদের না, ওই মেয়েটির ঠিকানা চেয়েছি। মেয়েটিকে আমার হোসেনের জন্য অনেক পছন্দ হয়েছে। পরিচালক হোসেনকে জিজ্ঞেস করে, তোমার কি মত? হোসেন মাথা নিচু করে বলে, আমার মত নেই। পরিচালক বলেন, কেন? মেয়েটি তো সুন্দর আছে। হোসেন বলে, হ্যাঁ মেয়েটি সুন্দর, তবে অশিক্ষিত। পরিচালক বলেন, তুমি কিভাবে বুঝলে? হোসেন বলে, ওরা কৃষি কাজ করে আর আমি ওদের কথা থেকেই বুঝেছি। আর আমি একজন শিক্ষিত মেয়ে বিয়ে করতে চাই, না হলে আমার সন্তানেরও তো আমার মতো অশিক্ষিত হবে। তাদের পড়াশোনায় কে সাহায্য করবে? আমরা যদি দুজনই অশিক্ষিত হই তাহলে আমাদের ভবিষ্যৎ অনেক কঠিন হয়ে যাবে। পরিচালক এবার দীর্ঘশ্বাস ফেলে বলেন, তাহলে ওই মেয়েটি অশিক্ষিত বলে তুমি তাকে চাও না? তাহলে তাহেরি কেন তোমাকে তার স্বামী হিসেবে চাইবে? ও তো একটি শিক্ষিত মেয়ে। তাহলে এই বিষয় নিয়ে তুমি কেন রাগ করছো? হোসেন বলে, আমি রাগ করছি না, তবে আমি মনে করি বাড়িওয়ালা যদি বাড়িওয়ালাকে বিয়ে করে, বড়লোক যদি বড়লোককে বিয়ে করে, আর শিক্ষিত লোক যদি শিক্ষিত লোককেই বিয়ে করে, তাহলে এই সমাজে কিছুই বদলাবে না। তার চেয়ে ভালো হবে শিক্ষিত লোক যদি অশিক্ষিত লোককে বিয়ে করে, বড়লোক যদি গরিবকে বিয়ে করে, বাড়িওয়ালা যদি কোনো গৃহহীনকে বিয়ে করে, তাহলে এই সমাজে কোনো বৈষম্য থাকতো না, সবাই সবাইকে সাহায্য করতে পারতো। হোসেন বলে, ধরুন দুজন বাড়িওয়ালার মধ্যে বিয়ে হলো, তাদের তো দুটো বাড়ি হলো, তাহলে কি তারা একটি বাড়িতে মাথা আর একটি বাড়িতে পা রাখবে? হোসেনের কথা শুনে পরিচালক হাসছেন। তিনি হাসতে হাসতে বলেন, তা তো পারবে না, তবে একটি বাড়িতে থাকবে আর অন্য বাড়িটি তো ভাড়া দিতে পারবে। হোসেন মাথা নিচু করে বলে, তা পারবে। এরই মধ্যে গাড়িটি এসে তাহেরির বাসার সামনে থামে। মিসেস শিবা জোরে তাহেরির নাম ধরে ডাকতে থাকেন। কিছুক্ষণের মধ্যে বন্ধ দরজাটি খোলে আর তাহেরি রেডি হয়ে নিচে নেমে আসে। দৃশ্য পরিবর্তন হয়। আজ নতুন একটি দৃশ্যের শুটিং হচ্ছে। এই দৃশ্যে হোসেন
হোসেন তাহেরিকে ঝাড়ি দিয়ে বলবে তার মোচাটা কোথায়, তারপর সে নিচে আসবে আর সেখানে পাশে বসে থাকা ভদ্রলোকের সাথে কথা বলবে। এবারও ছোটখাটো দু একটা ভুল ত্রুটি হয়, কিন্তু কয়েকটা শটের মধ্যেই সিনটি শেষ হয়। হোসেনকে এবার পরবর্তী শটের জন্য প্রস্তুত হতে বলা হয়। হোসেন ঘরের দোতলায় যেয়ে তাহেরির কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকে আর তাহেরি চুপচাপ মাথা নিচু করে বই পড়ছিল। হোসেন এক দৃষ্টিতে তাহেরির দিকে তাকিয়ে আছে আর নিচে পরবর্তী শটের জন্য সবকিছু গোছগাছ চলছিল। পরিচালক সবাইকে বলছিলেন কোন জিনিসগুলো কোথায় রাখতে হবে। এদিকে হোসেন এবার তাহেরির সাথে কথা বলার চেষ্টা করে। হোসেন বলে, আমি কখনই এই দৃশ্যের মতো তোমার কাছে ঝাড়ি দিয়ে মোচা চাইবো না। এখানে তো পরিচালক আমাকে বলেছেন তাই বলেছি। তোমার সাথে আমার বিয়ে হলে আমার জামা কাপড় তো আমি সব গুছিয়ে রাখবো, তোমার জামা কাপড়ও আমি গুছিয়ে রাখবো। আমি তোমাকে কষ্ট দিতে বিয়ে করতে চাই না, আমি তোমাকে সুখী করতে চাই। তোমার আমার জন্য কখনো রান্নাও করতে হবে না। আমিও চাই তুমি বিয়ের পরে পড়াশোনাটা চালিয়ে যাও। আমি সারাদিন কাজ করে তোমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসবো। এরই মধ্যে নতুন দৃশ্যের শুটিং শুরু হয়ে যায়, কিন্তু হোসেন এখনো বুঝতে পারেনি সে তাহেরির সাথে কথা বলেই যাচ্ছে। তখন নিচ থেকে জোরে হোসেনকে ডাক দেওয়া হয়। হোসেন আবারও শুটিং এ ফিরে আসে। সে তার ডায়লগ বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে ক্যামেরার ফিল্ম শেষ হয়ে যায়, তাই আবারও বিরতি দেওয়া হয়। আর এই সুযোগে হোসেন আবারও দোতলায় যায় আর তাহেরির পাশেই দাঁড়ায়। অন্যদিকে তাহেরি বরাবরের মতোই তার বইটি পড়ছিল। হোসেন এবার তাহেরিকে বলে, দেখো তুমি আমাকে এখনো বলনি যে তুমি আমাকে পছন্দ করো কি করো না। তোমার মুখে বলার দরকার নেই। তুমি তোমার বইয়ের পাতাটা উল্টালেই আমি আমার উত্তর পেয়ে যাব। কিন্তু তাহেরি সে একদমই চুপচাপ। মনে হচ্ছিল হোসেনের কথাগুলো তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। হোসেন আবারও নিজে নিজে বলতে থাকে, সমস্যাটা হচ্ছে তো আমার ঘর নেই। আমি পরিচালক সাহেবকে রিকোয়েস্ট করব শুটিং শেষে যাতে এই ঘরটি আমাকে দিয়ে দেয়। ভেবেছিলাম আর কখনো রাজমিস্ত্রির কাজ করব না, কিন্তু তোমার জন্য আমি শেষবারের মতো রাজমিস্ত্রির কাজ করব। এই ঘরটাকে আমি আরো সুন্দর করে তুলব। তোমার জন্য পেছনের দিকে একটি সুন্দর জানালা বানিয়ে দিব, যাতে ঘুম থেকে উঠে তুমি পেছনের পাহাড়গুলো দেখতে পাও। আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, তুমি শুধু একবার মুখ ফুটে হ্যাঁ বলো। কিন্তু তাহেরি বরাবরের মতোই চুপ করে বসে থাকে। এরই মধ্যে শুটিং শুরু হয়ে যায়। সবাই নিচ থেকে হোসেনকে ডাকছে। হোসেন আবারও তার ডায়লগ বলতে শুরু করে। এই সিনটি শেষে আজকের মতো শুটিং শেষ হয়। ইউনিটের সবাই গোছগাছ শুরু করে। হোসেন তার ব্লেজারটি খুলে সবার জন্য চা বানায় আর সেই চায়ের কাপগুলো সে সবাইকে দিচ্ছিল। আর শেষ দুটি চায়ের কাপ নিয়ে সে চলে যায় তাহেরির কাছে, কিন্তু তাহেরি এবারও হোসেনকে ইগনোর করে। হোসেন চায়ের কাপটি সামনে রেখে একটু ভেতরে যায়। সেখান থেকে সে একটি ফুল আর একটি বাক্স নিয়ে আসে। তারপর সে সুন্দর করে তাহেরির সামনে চায়ের কাপটি প্রেজেন্ট করে। হোসেন এবার কিছুটা দূরে দাঁড়িয়ে বলে, আমি এভাবেই প্রত্যেকদিন তোমাকে চা বানিয়ে খাওয়াতে চাই। আমি আমাদের দুজনের জীবনটাকে এভাবেই দেখি। পরিচালক সবাইকে গোছগাছ করতে বলেন। মিসেস শিবা উপরে দাঁড়িয়ে থাকা তাহেরির উদ্দেশ্যে বলে, তাহেরি তোমার বই নিয়ে নাও। আজকের মতো শুটিং এখানেই শেষ। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তাহেরি তার বইটি নিয়ে নিচে নামতে থাকে। ইউনিটের সবাই গোছগাছে ব্যস্ত। হোসেনও তার কাজগুলো গুছিয়ে নিচ্ছে। হোসেন এক হাতে চায়ের ফ্লাক্স আর অন্য হাতে বাকি জিনিসগুলো নিয়ে গাড়ির পেছনে যেয়ে বসতে যায়। তাহেরি গাড়ির সামনেই বসেছিল, কিন্তু তারা সবাই দেখতে পায় দূরে ইউনিটের সবাই গাড়ির জন্য ঝগড়া করছে। সবাই আগে ক্যাম্পে ফিরতে চায়। এটা দেখে তাহেরি গাড়ি থেকে নামে আর তাদের বাড়ি থেকে আনা ফুলের টপটি নিয়ে হাঁটতে শুরু করে। এটা দেখে হোসেন কয়েকবার করে মিসেস শিবাকে ডাকতে থাকে। তারপর সে বলে তাহেরি নামক মেয়েটি চলে গিয়েছে। অন্যদিকে তাহেরি সোজা হেঁটেই চলেছে। মিসেস শিবা তাকে পেছন থেকে ডাক দিলে সে ঘুরে বলে, ম্যাম আমি একটি শর্টকাট পথ চিনি। এখান থেকে আমার বাসায় যেতে মাত্র 5 মিনিট লাগবে। তাহেরি আবারও হাঁটতে শুরু করে। এরই মধ্যে পরিচালক এসে হোসেনকে বলে, হোসেন দেখতেই তো পাচ্ছ গাড়ির সংকট। তুমি ইয়াং মানুষ, তুমিও তো তাহেরির মতো একটু পায়ে হেঁটে যেতে পারো। পরিচালকের এটা বলতে দেরি। এরই মধ্যে হোসেন দিয়েছে দৌড়। মূলত পরিচালকও চাচ্ছিলেন হোসেন তাহেরির কিছুটা কাছাকাছি যাবার সুযোগ পাক। তাহেরি তো অনেকটাই সামনে চলে গিয়েছে, তাই হোসেন তার হাতে থাকা চায়ের কেটলিটি নিয়ে দৌড়াতে থাকে। আর কিছুটা সময় পর থেকে হোসেন তাহেরির থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেই হাঁটতে থাকে। তাহেরি আপন মনেই হেঁটে চলেছে। হোসেন হাঁপাচ্ছে আর তাহেরিকে বলছে, তুমি তোমার উত্তরটা আমাকে এখনই জানিয়ে দাও। আমাদের আর কখনো দেখা হবে কিনা জানি না। তুমি শুধু তোমার দাদির কথা শুনো না। তার ইচ্ছা তো তোমাকে বড়লোক কারোর সাথে বিয়ে দেওয়া, কিন্তু বড়লোকের সাথে বিয়ে হলে যে তুমি সুখী হবে এমনটা নয়। আমি আমার সাধ্য মতো তোমাকে সুখী করার চেষ্টা করব। দেখো তোমার বাবা মা নেই, তোমার আমার মতো একজন দায়িত্ববান স্বামীর দরকার যে তোমাকে অনেক ভালোবাসবে। আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহ তোমাকে মুখ দিয়েছে কথা বলার জন্য। তুমি আমার উত্তরটা দাও। হোসেন একদম পাগলের মতো হয়ে গিয়েছে। সে তাহেরিকে যতভাবে বোঝানো যায় সব চেষ্টাই করছে, কিন্তু তাহেরি সে চুপচাপই হেঁটে চলেছে। আর আমরা ছেলেরা খুব ভালোভাবেই জানি জীবনের এই সময় মেয়েরা কত সুন্দরভাবে ছেলেদের ইগনোর করতে পারে। হোসেন আবারও আকুতি করে বলে, তাহেরি তোমাকে আজ কিছু একটা বলতেই হবে। শুটিং শেষ, তোমার সাথে আর হয়তো কখনো দেখাই হবে না। আমি তোমার উত্তর না পাওয়ার আফসোস নিয়ে মরতে চাই না। তুমি হ্যাঁ অথবা না একটি উত্তর দিয়ে যাও আজ। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না, তোমার সামনেও আসবো না। অন্যদিকে তাহেরি এখনো হেঁটেই চলেছে। হোসেন কিছুটা হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ে। সে হাতে থাকা চায়ের ফ্লাক্সটি নিচে রেখে এক দৃষ্টি
দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাহেরি পাহাড় বেয়ে উপরে উঠছিল। হোসেন পেছন থেকে চিৎকার করে বলে, তাহেরি, তোমার রূপের অনেক অহংকার, তোমার মনটা একদম পাথরের মতো। আমি শুধু তোমাকে একটা কথাই শেষবারের মতো বলতে চাই, আমার মতো ভালো তোমাকে কেউ বাসতে পারবে না। একসময় তাহেরি হাঁটতে হাঁটতে পাহাড়ের ওপাশে চলে যায়। হোসেন আবারও তার পিছু পিছু দৌড় দেয়। এর মধ্যে পেছনে আমরা পরিচালককে দেখতে পাই। সেও এতক্ষণ এই দুজন মানুষকে দূর থেকে ফলো করছিল। হোসেন পাহাড়ের উপরে উঠে আসে, কিন্তু সে আর তাহেরিকে দেখতে পায় না, কারণ সামনে এক বিশাল অলিভ বাগান। হোসেন কিছুটা খোঁজাখুঁজির পর সে ওই বাগানের মধ্যে তাহেরিকে দেখতে পায়। হোসেন তার হাতের জিনিসগুলো ওখানে রেখে এবার সে পাহাড় বেয়ে দৌড়ে নামতে থাকে, কারণ এটাই তার শেষ সুযোগ। আর কখনোই সে হয়তো তাহেরিকে এই কথাগুলো বলতে পারবে না। তাহেরির এতটা কাছাকাছিও সে কখনোই যেতে পারবে না। আমরা এখান থেকে অনেকটা দূরে তাহেরি আর হোসেনকে দেখতে পাই। হোসেন তাহেরির পেছন পেছন দৌড়াচ্ছে, আর সে তাহেরির নাম ধরে জোরে জোরে ডাকছে। আর এর পরের কথাগুলো আমরা শুনতে পারি না, তবে আমরা অনেক দূর থেকে দেখতে পাই হোসেন খুশি মনে দৌড়ে এদিকে আসছে তার রেখে যাওয়া চায়ের ফ্লাক্সটি নিতে। আর এটা থেকে আমরা বুঝতে পারি হোসেনকে হয়তো হতাশ হতে হয়নি। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মূলত ইরানের মুভিগুলো এতটা বাস্তব ধর্মী আর জীবনের কাছাকাছি হওয়ার পেছনের গল্প আসলে এটি। তারা মুভির গল্পগুলো জীবন থেকে নেয়, আর সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই অভিনয় করে সাধারণ মানুষ। তো 30 বছর আগের ইরানের এই মুভিটি আপনার কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন আপনারা, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো বিদায়।